আমার বাবা অনেক গরিব ঘরের সন্তান হলেও ভালো বংশের ছেলে ছিল। সে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন একটা ভালো পজিশনে পৌঁছায়। তারপর আমার বাবা বিবাহ করে এবং আমি জন্মগ্রহণ করি। আমার জন্মের ঠিক ৩ বছর পর আমার বোনের জন্ম হয়। আমার বোনের জন্ম হওয়ার সাথে সাথে আমাদের অবস্থা আরও উন্নতি হয়। আমরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হই। আমার বাবা আমাদের অনেক যত্ন করে মানুষ করেছে। এইটা আমাদের চারপাশের মানুষের সহ্যই হতো না। তারা সবাই আমাদের হিংসা করত। এইভাবে আমার বোনটা বড় হতে থাকে। আমাদের প্রত্যেকের একমাত্র চোখের মণি ও কলিজার টুকরা আমার বোন। আমার চাচা আমাদের ক্ষতি করার জন্য আমার বোনের একটা খারাপ ছেলের সাথে বিয়ে ঠিক করে। আমি তখন দেশের বাইরে ছিলাম। আমি বাবাকে বললাম, তুমি ভালোভাবে খোঁজ খবর নিয়েছ? ছেলের বাবা মা উত্তর দিল, ছেলের খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। এটা তো তোমার চাচার বন্ধুর ছেলে। তারপরও আমি খোঁজ নেই পার্সোনালিভাবে। আমার বন্ধুদের থেকে খোঁজ নিয়ে জানতে পারি ছেলে বেকার, ইভেন ছেলে নেশা করে। এক কথায় বলতে পারেন বাজে ছেলে। ফ্যামিলিটাও ভালো না। আমি আমার বাবাকে এই কথা বলি, কথাগুলো চাচাকে জানায়। তখন চাচা বলে, মেয়ে তো শুধু তোমার না, আমারও মেয়ে। আর ও ছেলে মানুষ, কোথা থেকে কি খোঁজ নিয়েছে ওটা নিয়ে তুমি ভেবো না। ও সঠিকও জানতে পারেনি। ছেলেকে, ছেলের ফ্যামিলিকে আমি খুব ভালো করে চিনি। ছেলের ফ্যামিলি অনেক ভালো। বিয়ের পরে যদি কোনো সমস্যা হয় আমি দেখব। তোমার ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা আমার বাবাকে বলে। আমি আমার বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করি। আমার বাবা মা বোঝার চেষ্টা করেনি। ফাইনালি ২০-৩০ জন মানুষ ছেলের বাসা থেকে আসে এবং আমার বোনকে রিং পরাতে। রিং পরিয়ে যাওয়ার পর আমার একটা রিলেটিভ আমায় ফোন করে বলে ওই রিংটা নাকি সনাতনী স্বর্ণের। এইটা আমি আমার চাচাকে বললে আমার চাচা বলে তাড়াহুড়ো করে তারা রিং তৈরি করতে পারেনি, এই জন্য ছেলের মায়ের আংটি দেওয়া হয়েছে। পরবর্তীতে আংটি ঠিক করে দেওয়া হবে। ইভেন আমার রিলেটিভ আমাকে এটাও জানায়, তোমার বোন এত সুন্দরী, বাট ওই ছেলেটা তোমার বোনের পাশে মানাই না। তোমরা যে সোসাইটিতে বিলং করো ওরা সেই সোসাইটির না। এইসব আমার চাচাকে আমি জানালে আমাকে আবোল তাবোল বলে বুঝ দেয়। পরবর্তীতে ছেলেকে রিং দেওয়া লাগবে এটা আমার বাবাকে বললে আমি টাকা পাঠাই। সেটা দিয়ে ছেলেকে ৪ আনার একটা রিং তৈরি করে দেওয়া হয়। এরপরে আমার বোনের সাথে ছেলের রেজিস্ট্রি হয়। ওই ছেলের বাড়ি থেকে আমাদের বাড়িতে আবার ৩০ থেকে ৪০ জন লোকও আসে। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর থেকে ওদের বাড়ি থেকে মেহমান আসার পালা পড়ে যায়। মেহমানদের যত্ন করতে করতে আমার বাবা আমার বোনের শ্বশুর বাড়ির ৪০ জন লোককে কাপড় চোপড় দেয়। কিন্তু এই পর্যন্ত আমাদের বাড়ির লোকজনকে ওরা এখনও খাওয়াতে পর্যন্ত পারল না। কেউ গেলে যত্ন তো করতোই না, কাপড় চোপড় তো দূরের কথা। ওদের বাড়ির একজন মানুষের জ্বর হলেও আমাদের দেখতে যেতে হতো। কিন্তু আমার বাবা ২ বার চোখ অপারেশন করেছিল। আমার মার হাতে শিরা কেটে গিয়েছিল একবার। ১ মাস হসপিটালে ছিল। আমার আব্বুর মাথা ফেটে গিয়েছিল। অনেক দিন বাসায় রেস্টে ছিল। কিন্তু ওদের বাড়ি থেকে কেউ একটু দেখতেও আসেনি। এই করতে করতে অনেক দিন কেটে যায়। এর মধ্যে আমার বোনের হাজব্যান্ডের সাথে আমার কথাও হয়নি, দেখার সৌভাগ্যও হয়নি। কিন্তু হঠাৎ আম্মু আমাকে ফোন দিয়ে বলে, তোর বোনের হাজব্যান্ড তোর সাথে কথা বলতে চায়, সে তোকে ফোন দিতে বলেছে। আমি অনেক আনন্দ মনে আমার বোনের হাজব্যান্ডকে ফোন দিই। ফোন রিসিভ করে সে জানতে চায় কেমন আছি। আমি বলি ভালো আছি। এরপরই আমাকে বলে আমার কিছু টাকার দরকার, ভাই বিজনেস করব। এই কথাটা শুনে আমি খুব আশ্চর্য হই। আমি কিছু বলি না। পরে ফোন দিয়ে আমি এখন ব্যস্ত আছি বলে ফোন কেটে দিই। কিছুদিন পর ফোন দিয়ে আমার কাছে আবার টাকা চায়। এবারও ইগনোর করি আমি। এর কিছুদিন পর আবার ফোন দিয়ে বলে টাকা পাঠানোর জন্য, সে বিজনেস করবে। এভাবে আমাকে অনেকবার ডিস্টার্ব করতে থাকে। আমাকে এটা ওটা বলে, টাকা না দিলে সে আমার বোনের সাথে সংসার করবে না। পরে বাধ্য হয়ে এই কথাগুলো আমি আমার আব্বা আম্মা আর চাচাকে জানাই। চাচা প্রথমে আমার কথা বিশ্বাস করে না। পরে তাকে প্রমাণ দিলে সে আমার কথা বিশ্বাস করে। তারপর সে আমাকে ছেলেটাকে টাকা দিতে বলে। আমার চাচা আমাকে বলে টাকা দাও, প্রবলেম নাই, বিজনেস করলে তো তোমার বোনেরই ভালো হবে। তারপর আমি কিছু না ভেবে ওই ছেলেকে ২ লক্ষ টাকা দিয়ে দিলাম বিজনেস করার জন্য। এরপর আবার আমার কাছে টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকার করি। তাই সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আর ও আমার বোনকে হুমকি দিতে থাকে, আমি যদি টাকা না দেই তাহলে সে আমার বোনকে ডিভোর্স দিয়ে দিবে।
আমিও টাকা দিতে রাজি হই না। এভাবে কেটে যায় ৯ মাস। আমার বোন ৯ মাস আমাদের বাড়িতে থাকে। কিন্তু ওরা উঠায় নেয়ার নাম পর্যন্ত নেয় না। হঠাৎ করে একদিন আমার বোনের শ্বশুর আমাদের বাসায় আসে। এসে বাবাকে প্রস্তাব দেয় যে তারা তাদের বউকে নিয়ে যাবে। কোনো কাপড়-চোপড় দিতে পারবে না, স্বর্ণের কিছু দিতে পারবে না। এটা শুনে আমি আপত্তি জানাই। কারণ আমার অনেক রিলেটিভ আছে যাদের আমি দাওয়াত দিতে পারিনি আমার বোনের রেজিস্ট্রির সময়। এবং আমার শুধুমাত্র একটা বোন। এই বোনকে এভাবে দিলে ওর মনে সারা জীবন কষ্ট থেকে যাবে। তাই আমি রাজি হই না। পরে আমি দেশে আসি। এসে ছেলেপক্ষের সাথে কথা বলে বিয়ের ডেট ফিক্সড করি। তাদের ২০০ বরযাত্রী আসার কথা আমাদের বাসায়। আর আমাদের কয়জন তারা দাওয়াত দিবে সেটা তারা বলেনি। বলে বিয়ের দিন জানাবে কয়জন নিবে আমাদের। এই কথায় আমার চাচারা রাজি হয়ে যায়। আমি আমার বোনের বিয়ের আয়োজন শুরু করি। আমি প্রায় ২,০০০ মানুষের জন্য অনুষ্ঠানের আয়োজন করি। বিয়ের অনুষ্ঠানে সব ধরনের প্রোগ্রাম হয়। তারপরও ওরা ২০০ বরযাত্রী এসে খাওয়া দাওয়া করে আমার বোনকে নিয়ে যায়। ওদের বাড়ি বৌভাতে যাওয়ার জন্য ১০ জনকে দাওয়াত দেয়। এইটা নিয়ে অনেক কথা কাটাকাটি হয় ছেলের পক্ষের সাথে। তারপর আমাদের বাসায় কেউ ওই বৌভাতে যায় না। আমার আব্বু বৌভাতের দিন আমার বোনের ব্যবহৃত যাবতীয় জিনিস, ফার্নিচার থেকে শুরু করে কারেন্টের লাইটটা পর্যন্ত বাকি রাখেনি। এক কথায় বলতে পারেন সব কিছু দিয়েছে ছেলেদের বাড়িতে। বিয়ের সময় ৩ ভরি স্বর্ণ দিয়েছিল বোনকে। এরপর থেকে শুরু হয় আমার বোনের উপর মানসিক নির্যাতন। আমার বোনের হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ি শুধু আমাদের বাসা থেকে টাকা নিয়ে আসতে বলে। আমার বাসা থেকে কেউ গেলে তাদের সাথে কুকুরের মতো আচরণ করে। তারা কিছু নিয়ে গেলে সেগুলো ফেলে দেয়। শেষ পর্যন্ত আমরা টাকা না দিলে আমার বোনের হাজব্যান্ড বাবার দেওয়া স্বর্ণগুলো বিক্রি করে দেয়। এটা আমি জানতে চাইলে তার কাছে সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। তখন আমি এটা প্রতিবাদ করলে সে আমাকে লোক দিয়ে মারধর করে। তারপর আমি আমার বোনকে আমাদের বাসায় নিয়ে আসি। এরপর আমার বোনকে আর ওর শ্বশুরবাড়িতে না দিতে বলি। কিন্তু আমার বোন ও যাবে আর আমার বাবা মাও দিবে। পরে আমার বোন চলে যায়। যাওয়ার পর ওকে অনেক মারধর করে ওর স্বামী এবং আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে যেতে বলে। আমার বোন যখন বলে টাকা আমরা কোথায় পাবো, তখন আমার বোনকে তার শাশুড়ি বলে, তোমার বাবা মায়ের বাড়ির জমি বিক্রি করে আমার ছেলেকে টাকা এনে দাও। পরে আমার মাকে আমার বোন এ কথা জানায়। আমার মা জমি বিক্রি করে টাকা দিবে না এই কথা জানিয়ে দেয়। আমার বোন সংসার বাঁচানোর জন্য গার্মেন্টসে পর্যন্ত চাকরি করে। আমার বাবা ও ছেলেটাকে একটা কোম্পানিতে চাকরিও দেয়। কিন্তু কিছুদিন চাকরি করার পর আর চাকরি করবে না বলে আমার বাবাকে জানিয়ে দেয়। একটা বাইক কিনবে বলে আমার বাবার কাছে টাকার আবদার করে। আমার বাবা রাজি না হলে আমার বোনকে ওর হাজব্যান্ড আমাদের বাড়িতে রেখে যায়। আমার বোন পালিয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। যাওয়ার পর ওকে অনেক মারধর করে। ইভেন ওকে মেরে ফেলারও চেষ্টা করে ওর শ্বশুরবাড়ির লোকেরা। আমার বোন কোনো মতে নিজের বুদ্ধি খাটিয়ে ওদের হাত থেকে বাঁচিয়ে রাত ১২টার সময় এসে খালি পায়ে আমাদের বাসায় উঠে এবং এগুলো সব বলে আমার মাকে আর বাবাকে। পরে আমি মামলা করতে চাইলাম। আমার বাবা মা বারণ করলেন। বললেন, আমরা যে বংশের মানুষ, মামলা করলে মান সম্মান যাবে, দরকার নেই মামলা করার। আমার বাবা বলে, আমরা যেই বংশের সন্তান ওই বংশের মেয়েরা কখনো থানা পুলিশ করেনি, কখনো সালিশিতে বসেনি, তাই এটা করা ঠিক হবে না। পরে আমি আমার বাবার মুখের দিকে তাকিয়ে কোনো মামলা করতে চাই না। আমি আমার বোনের সংসার বাঁচানোর জন্য বড় শালা হয়েও আমার বোনের হাজব্যান্ডের পা ধরি, বলি সংসারটা বাঁচানোর জন্য। কিন্তু সে কিছুতেই রাজি হয় না। বলে টাকা দিলে সংসার বাঁচবে, টাকা না দিলে সংসার বাঁচবে না। এরপরে এক প্রকার বাধ্য হয়ে বোনের জীবন রক্ষা করার জন্য আমার দেওয়া ২ লক্ষ টাকা ও স্বর্ণের রিং, আমার বাবার দেওয়া যাবতীয় ফার্নিচার ও ঘরের সব জিনিসপত্র, ৩ ভরি স্বর্ণ সব কিছু ছেড়ে দিয়ে বোনকে ডিভোর্স করিয়ে নিয়ে চলে আসি। বোনের জীবন বাঁচানোর জন্য এই ঘটনা আমাদের এলাকায় সবাই জানে। ডিভোর্স করলে নাকি মেয়েরা খারাপ, মেয়ের মায়ের পরামর্শে নাকি ডিভোর্স হয়। এখানে মেয়ে আর মেয়ের মায়ের দোষ কোথায় আপনারাই বলেন? কোনো দোষ না করে শুধু শুধু ডিভোর্সের দাগ লাগলো আমার বোনের গায়ে। এখানে আমাদের দোষটা কোথায়? আমাদের তো কোনো লাভ নেই এখানে। আমাদের লক্ষ লক্ষ টাকা গেল বিয়ের অনুষ্ঠান করতে, লক্ষ লক্ষ টাকার ফার্নিচার, স্বর্ণ গেল, নগদ টাকা গেল, আমাদের মান সম্মান গেল। তারপরেও আবার আমার বোনের গায়ে ডিভোর্সের দাগ লাগলো। আমাদের সব শেষ হয়ে গেছে, আর আমার বোনের জীবনটাও শেষ। বোনের জীবন বাঁচাতে গিয়ে কেন এটা হলো আমাদের সাথে? এই ঘটনাটা একটা ভাইয়া তার বোনের বাস্তব কাহিনী থেকে নিয়ে দিয়েছে।
অবশ্যই ঘটনাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।